দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে স্যাংশন, যুক্তরাষ্ট্র নিষিদ্ধ তার পরিবারের সদস্যরাও। দ্বিতীয় ধাপে 157 উপজেলার ভোট শুরু কিছুক্ষণের মধ্যে। সারা বিশ্বে মানুষের ভোটের আগ্রহ কমে গেছে বললেন কমিশনার আলমগীর। কিছু পণ্যের অযৌক্তিক দামে বিরক্ত প্রধানমন্ত্রী, বাজারে কঠোর মনিটরিং এর নির্দেশ। ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। স্থানীয় সময়ে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে উল্লেখ করেন, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এর মাধ্যমে আজিজ উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আজিজ নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমে গেছে। এসব কর্মকাণ্ডের জন্য আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। পররাষ্ট্র দপ্তর আরও বলছে, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হল। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট রাইসি তরুণ বয়স থেকেই দেশটির বিচার ব্যবস্থা আর প্রশাসনের সাথে সখ্য গড়ে তুলেছিলেন। প্রধান বিচারপতি থাকাকালে নাটকীয়ভাবে বাড়তে থাকে তার জনপ্রিয়তা, খুলতে থাকে রাজনৈতিক ক্যারিয়ারের নতুন অধ্যায়। কমপক্ষে 3000 ভিন্ন মতাদর্শী মৃত্যুদণ্ডের মতো কালো অধ্যায়ের সাথেও চলে আসে তার নাম। এজন্য সমালোচকদের কাছে তিনি ইরানের কসাই নামেও পরিচিত। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইব্রাহিম রাইসি ইসলামী অনুশাসনে কট্টর সাহসী এক নেতা। আইন, সংবিধান ও ধর্মীয় বিশ্লেষক রাইসি শক্তিশালী বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রশংসার সমান্তরালে হাজারো মানুষের মৃত্যুদণ্ডের জন্য সমালোচিত। 2021 সালে রাইসি প্রেসিডেন্ট হলে ইরানে হিজাব ও সতীত্ব আইনের প্রয়োগ কঠোর করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সদা সোচ্চার রাইসির বিশ্ব কূটনীতিতেও ছিল পাকা হাত। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিমা জোটের সাথে টানাপোড়েনে সরে আসেন ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীর পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে প্রধান বিচারপতি ছিলেন 2 বছর। টানা 10 বছর কাজ করেছেন বিচার বিভাগের উপপ্রধান হিসেবে। এছাড়া জাতীয় নিরীক্ষণ দপ্তরের চেয়ারম্যান, বিশেষজ্ঞ পরিষদ বা এক্সপার্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বেও ছিলেন রক্ষণশীল এই নেতা। নিজ দেশের নাগরিক ও মানবাধিকার কর্মীদের মৃত্যুদণ্ডের জন্য সমালোচকরা রাইসিকে কসাই তকমা দিলেও বরাবরই তা এড়িয়েছেন কৌশলী যুক্তিতে। ইরান ইরাক 10 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর সন্ত্রাসবাদ, ষড়যন্ত্র ও দেশদ্রোহের অভিযোগে বন্দীদের বিচারের জন্য 1988 সালে গঠিত ঘাতক কমিটির 4 সদস্যের ট্রাইব্যুনালে ছিলেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশিরভাগই ছিলেন ইরাকে অবস্থান নিয়ে ইরানে হামলা চালানো বামপন্থী বিরোধী দল মুজাহিদিন ই খালক MEK সদস্য। মতান্তরে সে সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 3 থেকে 5000 জনের। রাইসির জন্ম 1960 সালের 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। বাবাকে হারিয়ে এতিম হন মাত্র 5 বছর বয়সে। বাবার পথ অনুসরণ করে 15 বছর বয়সে কুম শহরে গিয়ে ভর্তি হন একটি শিয়া মাদ্রাসায়। ছাত্র অবস্থায় যোগ দেন পশ্চিমাদের অনুগত শাহ শাসনের পতনের আন্দোলনে। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর মাত্র 20 বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান রাইসি। 23 বছর বয়সে ইরানের বিখ্যাত আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ আলামুল হুদার বড় মেয়েকে বিয়ে করেন রাইসি। তার স্ত্রী ডক্টর জামিলা আলামুল হুদা ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 2 সন্তানের মধ্যে বড় মেয়ে মাস্টার্স করেছেন সমাজবিজ্ঞান এবং কুরআন ও হাদিস বিজ্ঞানে, আর ছোট মেয়ে
মাস্টার্স করেছেন পদার্থবিজ্ঞানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে আস্থার সম্পর্ক ছিল রাইসির। বিচক্ষণতা আর কৌশলী নেতৃত্বের অনন্য গুণাবলীর কারণে খামেনির উত্তরসূরি হিসেবে দেখা হতো তাকে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংকট না থাকা আর পর্যাপ্ত যোগান সত্ত্বেও কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে উল্লেখ করে বাজার নজরদারি কঠোর করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া অটোরিকশা চালকদের জীবন ও জীবিকার কথা চিন্তা করে নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট সড়কে অটোরিকশা চলাচলের নির্দেশনা দেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে সোমবার প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বেতন ভাতা নিয়ে পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো বিষয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। পুরস্কারের অর্থমূল্য $1 লাখ পাশাপাশি পুরস্কার বিজয়ীকে 50 গ্রাম ওজনের একটি মেডেলও দেওয়া হবে। অটো রিক্সা নিয়ে একটি ঘটনা ঘটেছে আর কি, বিভিন্নভাবে আসছে পত্রিকা, এবং অটো রিক্সা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিবাদ বা তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর একটি সিদ্ধান্ত উনি দিয়েছেন, যেটা উনি বাণিজ্যমন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, উনি বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়েছেন, বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্য বিবেচনায় শুধু ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা মহানগরীতে চললেও 22টি মহাসড়কে আগের মতোই ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে। দ্রুত নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা যেহেতু প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ করেছেন। চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের ওলামা লীগে জায়গা না দিতে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিএনপির কোন নেতাকর্মীকে বিরোধী হিসেবে নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, বিএনপি এখন ইহুদিদের দোসরে পরিণত দল, তাদের হাতে ইসলাম ধর্ম নিরাপদ নয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন করছে আওয়ামী ওলামা লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সংগঠনটিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে, তবে দলের আদর্শের পরিপন্থী হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোন টাউট বটবা এখানে প্রবেশ করতে না পারে। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, অপরাধীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত, সন্ত্রাসী। বিএনপিকে
বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা, অপরাধী ঠিকানা জেলখানা। অপরাধীরা কোন দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নিসন্ত্রাসী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির আমলে আলেম ওলামারা সম্মান পাননি, ইসলামের জন্য দলটি কিছুই করেনি বলেও অভিযোগ তার। জনতার পক্ষে বলে নাই, ইসলামের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার বিকেলে রাজধানীর গোপীবাগ থেকে মিছিলটি শুরু হয়। ইত্তেফাক মোড়, টিকাটুলি হয়ে গোপীবাগে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। বিক্ষোভ মিছিল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবি করা হয়। বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ি থানা বিএনপিও। তারাও বিএনপি নেতা ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। দ্বিতীয় ধাপে কিছুক্ষণ পর শুরু হচ্ছে দেশের 157 উপজেলার ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন 603 জন প্রার্থী। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়। 24টি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকি উপজেলা হবে ব্যালটে। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 16টি উপজেলায় বিজিবি, র্যাব, কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার কোনো কমতি নেই। সারা বিশ্বে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ কমে গেছে। দ্বিতীয় ধাপে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, মঙ্গলবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধান কাটার মৌসুম, আবহাওয়া, বড় রাজনৈতিক দলের নির্বাচনে না আসা সহ নানা কারণে ভোটকেন্দ্রে উপস্থিতি কম হয়েছে প্রথম ধাপে। নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার ঘাটতি নেই। তিনি আরো বলেন, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা কেন্দ্রে যান না। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো নিয়ম নেই। তা নিয়ে কমিশনের কোনো ভাবনা নেই বলে মন্তব্য করেন মোহাম্মদ আলমগীর। আমরা আশা করব যে যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত হবে না, অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্থ দিবস কর্মবিরতি পালন করবেন। আগামী 28 মে 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন তারা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষক নেতারা বলেন, সর্বজনীন পেনশনে শুধু স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য। এছাড়া এই নতুন স্কিমের কারণে আগে পরে নিয়োগ পাওয়াদের মধ্যে দুটি শ্রেণী তৈরি হবে। বিশ্ববিদ্যালয় পড়াশোনার পরিবেশ ও গবেষণার উপর বিরূপ প্রভাব ফেলবে এটি। পাশাপাশি সরকারি ও অন্যান্য চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য তৈরি হবে। শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা না করে এই পেনশন স্কিম চাপিয়ে দেওয়া অনৈতিক বলে মন্তব্য করেন তারা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সেই সাথে অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। গত 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিপুণ ও মাহমুদ কলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে 20 এপ্রিল ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল বিজয়ী হন। মাত্র 16 ভোটের ব্যবধানে হেরে যান সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। নির্বাচনের 25 দিন পর নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন নিপুণ। ইলেকশনেও তারা কারচুপি করে, ভোটারদেরকে বের করে দেয়, কিছু জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয়। আদালত মনোয়ার হোসেন ডিপজলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন। কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বারিত রাখে। আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে, আর পরাজিত দলকে অপেক্ষায় থাকতে হবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলার জন্য। বুধবার 22 মে আহমেদাবাদেই হবে এলিমিনেটর ম্যাচ। ওই ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস এবং চতুর্থ স্থানের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এলিমিনেটর ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে, সেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনালে খেলবে। এর আগে 10 দলের আইপিএল এর প্লে অফের শীর্ষ 4 দলকে বেছে নিতে প্রথম রাউন্ডে 70টি ম্যাচ খেলতে হয়েছে। সেখানে 14 ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স, 17 পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ দ্বিতীয়, 17 পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে রাজস্থান রয়্যালস তৃতীয় এবং 14 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের প্রথম পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় কপালপুরে রাজস্থানের। কারণ কলকাতার বিপক্ষে জয় পেলে সানরাইজার্স হায়দ্রাবাদকে পেছনে ফেলে কোয়ালিফায়ার 1 ম্যাচে খেলার সুযোগ পেত রাজস্থান। 24 মে শুক্রবার চেন্নাইতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার, আর চেন্নাইতে হবে গ্র্যান্ড ফাইনাল 26 মে রবিবার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে স্যাংশন, যুক্তরাষ্ট্র নিষিদ্ধ তার পরিবারের সদস্যরাও। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট শুরু, সারা বিশ্বে মানুষের ভোটের আগ্রহ কমে গেছে বললেন কমিশনার আলমগীর। কিছু পণ্যের অযৌক্তিক দামে বিরক্ত প্রধানমন্ত্রী, বাজারে কঠোর মনিটরিং এর নির্দেশ, ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।